আপনি কি করে আসবে? বলতে বলতে তাহসিনের গলা ধরে এলো। বোরহান সওদাগর নাতির এহেন রূপ দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। মুহূর্তে ঘর ভরে গেল। অফিসার দিয়ে হ্যান্ডকাপ পরানো হলো তাদের হাতে। দরজার সামনে সুখী হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ঠোঁটের কোণে এক অদ্ভুত নরম হাসি খেলে গেল তার। গায়ের শাড়ির আঁচল মুড়িয়ে বলল, বাপ কখনো বাপকেও ছাড়ে না। কি অদ্ভুত না? আজ নিজের নাতির সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসটুকু নেই। রমজান সওদাগর সুখীকে উপেক্ষা করে তাহসিনকে বললেন। তুমি যা ভাবছো তেমন কিছুই না। তাহসিন ধীর পায়ে গিয়ে দাদার রাজকীয় চেয়ারে বসে মাথা ঝুঁকিয়ে ফ্লোরে দৃষ্টি রেখে বলল, তাহলে আমার ভাইকে খুন করেছে কে? কে আফিয়া ভাবির বাবাকে খুন করেছে? কে বা এই বিশাল পাপিষ্ট সমাজের মাথা? আপনারা এই নোংরা খেলায় মেতে আমার ভাইয়ের জানটাও টেনে ছেড়ে খেয়েছেন। এতিম করেছেন আমার মেয়েকে। হাজার নারীর জীবন ধ্বংস করে বলেছেন তেমন কিছুই না। বোরহান সওদাগর শুকনো ঢোক গিলে গম্ভীর গলায় বললেন। না জেনে শুধু শুধু দোষারোপ করছো কেন? তাহসিন দাদার চোখের দিকে তাকালো। সব উত্তর যেন আজ তাহসিনের চোখে ভেসে উঠেছে। তাহসিন তাদের হাতের দিকে তাকালো, যেখানে হ্যান্ডকাফ লাগানো হয়েছে। সে দৃষ্টি ফিরিয়ে নিল। তীব্র ঘৃণায় গলার কণ্ঠস্বরও কেঁপে উঠল এবার। আমার ভাইয়ের সাথে সাথে তার নিষ্পাপ স্ত্রীকেও মেরেছেন আপনারা। আপনাদের এই পাপ সম্পর্কে ভাইয়া জেনেছিল বলেই পথের কাটা ভেবে নিজের রক্তকে খুন করতে দুবার ভাবেননি আমার এই ফুলের মতো ফুটফুটে মেয়েটার ভবিষ্যতে কি হবে? মা বাবা ছাড়া কিভাবে বড় হবে সে? তাহসিনের চোখ দুটো লাল হয়ে উঠল। গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো আর লুকাবার চেষ্টা করল না সে। কণ্ঠ ভারী হয়ে এলো, তবুও থামল না। আপনারা জানেন দাদা, ওর স্বপ্ন কী ছিল? একটা শান্ত সংসার, নিজের মেয়েকে বুকে নিয়ে নির্ভয়ে বাঁচা। কিন্তু আপনাদের লোভ, ক্ষমতা আর পাপের ভারে সব কিছুই চাপা পড়ে গেল। আমার ভাই শুধু রক্তের সম্পর্ক না, আমার ছায়া ছিল। আর আজ সেই ছায়াটুকু আপনারা কেড়ে নিয়েছেন। একজন আদর্শ পুলিশ অফিসারের সাথে সাথে বিনা দোষে তার স্ত্রীকেও খুন করেছেন। আপনাদের কি একটু বুক কাঁপেনি? এই যে আজ হাজার হাজার নারীকে দিয়ে দিয়ে ব্যবসা করাচ্ছেন, আপনাদের কি লজ্জা করছে না? বাড়িতে বউ বাচ্চা তো আপনাদেরও আছে। তারা? তাহসিন কথা থামালো। রমজান সওদাগর এবার আর চোখ তুলে তাকাতে পারলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তাহসিন আজ মনকে শক্ত করে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আজ দাদা এবং চাচাকে অ্যারেস্ট করার পর হয়তো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিংবা আজীবন জেলে সেই চার দেয়ালের মাঝে পচে গলে মরতে হবে। তাহসিন এখনও সেই মহলে উপস্থিত। দাদার সাথে আরও অনেকে যুক্ত আছেন যারা রাজনীতির সাথে জড়িত। এর আগেও তাহসিন বেশ কয়েকজন নেতাকে অ্যারেস্ট করেছিল, শুধু প্রমাণ পাচ্ছিল না এতদিন। আজ যখন প্রমাণ হাতের মুঠোয়, তখন পুরো পৃথিবী অন্যদিকে। তাদের নিয়ে যাওয়া হয়। তাহসিন বেশ্যালয়ে সব মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করছে। কত নারী সেখানে উপস্থিত, কেউ কেউ তো ময়ূরীর থেকেও ছোট। তাহসিনের হুট করে ময়ূরীর মুখখানা মনে পড়ল। ময়ূরীর মতোই এখানে শত নারী উপস্থিত। বুক চিরে বেরিয়ে এলো লম্বা দীর্ঘশ্বাস। রমজান সওদাগরের সাথে সাথে আজ চম্পাকে শিশু নির্যাতন মামলায় আটক করা হয়েছে। সুখী আফসোসের চোখে বোনের বিদায় দেখেছে। ওয়াহিদ ঠিক তার পাশেই ছিল। সুখী তাকে উদ্দেশ্য করে বলে, আজ সব পাপের ধ্বংস হলো। তাহসিন পাশ থেকে কপালে হাত স্লাইড করে বলল, এখন আপনার ভাগ্নিকে নিজের কাছে আনার ব্যবস্থা করুন। আমার ভাইয়ের সংসারে আগুন লাগিয়েছে সে। সুখী বলল, তা কি করে হয়? সে সংসার করছে ওই নেতার সাথে। বিয়ে করলেই সংসার হয় না। মোহব্বত ভাই বাধ্য হয়েছিল বিয়ে করতে। আপনার ভাই যদি চায় তাহলে আমার আপত্তি নেই। এত বড় খবরখানা সওদাগর বাড়ির সবার কানে পৌঁছাতেই এক প্রকার যুদ্ধ শুরু হলো। রজনী বেগম প্রায় পাগল পাগল অবস্থা। তিনি চিৎকার করছেন। তিনি মানতে নারাজ তার স্বামী এমন জঘন্য কাজ করতে পারে। মাহাতাব মাথা নিচু করে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। এই কালো জগতের কারণে সে তার সংসার ভেঙেছে। চাচার ফাঁদে পা দিয়ে এক বেশ্যালয়ের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। শান্তা সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। আফিয়া হতবাক এত নোংরা সত্যের মুখোমুখি হয়ে। ময়ূরী চুপচাপ দাঁড়িয়ে আছে শাশুড়ির পাশে। আজ তার কিছু বলার নেই। তাহসিন বাড়ি ফিরল রাতে। বিষণ্ণ পায়ে বাড়িতে পা রাখতেই হতভম্ব হয়ে গেল কনকের মায়ের কাজে। কনকের মা ময়ূরীর চুলের মুঠি ধরে বাজে ভাষায় গালাগালি করছেন। অরুণিমা বেগম তাকে থামাতে পারছেন না। সে ছুটে গিয়ে ময়ূরীকে টেনে বুকে জড়িয়ে ধরে হুঙ্কার ছেড়ে বলল, আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে হলো ছোট আম্মা? আপনার হাত কিন্তু ভেঙে গুড়িয়ে ফেলবো আমি। ময়ূরী তাহসিনের শার্টের কাপড় টেনে ডুকরে উঠল। কনকের মা চিৎকার করে বললেন, তোরা বাইর হয়ে যাই বাড়ি থিকা। তুই তাহসিন কেমনে পারলি তো দাদা আর চাচারে জেলে দিতে? আপনার স্বামী দুধে ধোয়া তুলসী পাতা নয়।
সে হাজারো নারীর জীবন নষ্ট করেছে ছোট আম্মা। ছোট ছোট বাচ্চাদের সাথে আমার বলতেও ঘৃণা হচ্ছে। সব মিথ্যা। তোরা নাটক সাজাইয়া আমার সংসার নষ্ট করতাছস। আপনার সংসার আগেই ভেঙে গেছে, শুধু আপনি টের পাননি। কনকের মা হাই হাই করে মাটিতে বসে পড়লেন, মাটি থাপড়ে আহাজারি শুরু করলেন। রজনী বেগম স্তব্ধ হয়ে গেছেন ততক্ষণে। তাহসিন আর চোখে সেদিকে তাকিয়ে মাহতাবের দিকে তাকালো। পুরো বাড়িটা কেমন ভেঙে গুড়িয়ে গেছে এক মুহূর্তে। ড্রয়িং রুম ভর্তি বাড়ির প্রত্যেকটা সদস্য। তাহসিন শুকনো ঢোক গিলে ময়ূরীর মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল। কেঁদো না। তাহসিন তাকে রেখে দাদির কাছে গিয়ে বসলো ফ্লোরে। রজনী বেগম সোফায় বসেছিলেন ক্লান্ত শরীর নিয়ে। তাহসিন খুব শান্ত গলায় বলল, তুমি তো অন্যায় মানো না, তাই না দাদি? নারী পাচার থেকে শুরু করে জোর করে তাদের দেহি ব্যবসা অবধি করিয়েছে তারা। আমারও তো সন্তান আছে দাদি, আমার একটা মেয়ে আছে। আমি কখনোই চাইব না আমার মেয়ের সাথেও ভবিষ্যতে এমন নোংরা কিছু হোক। আমার মতো ওই মেয়েদেরও তো পিতা আছে বলো। আমিও প্রথমে বিশ্বাস করিনি দাদা হিসেবে জড়িয়ে থাকতে পারে আমার। তাহসিনের কথা শেষ করার আগেই রজনী বেগম এক অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন। আজ তিনি এই প্রথম তাহসিনকে থাপ্পড় মারলেন। রাগে তার শরীর কাঁপছে। ময়ূরী আঁচল চাপলো মুখে। অরুণিমা বেগমের কণ্ঠ ছিটকে বের হলো শব্দ, আম্মা। রজনী বেগম রাগে থরথর করে কাঁপছিলেন। তাহসিন দীর্ঘশ্বাস ফেলল। দাদি এবার বিষের মতো বাক্য বের করলেন মুখ দিয়ে। তুই আমার কেউ না, তোর লগে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। হয় তুই এই বাড়ি থেকে তোর বউ বাচ্চা নিয়ে বাইর হবি, না হইলে আমার লাশ বাইর হব। তাহসিন করুণ স্বরে বলল। পর করে দিচ্ছ দাদি? রজনী বেগম মুখ ফিরিয়ে নিয়ে বললেন, পর তো পরই হয়, পর কোনোদিন আপন হয় নাকি? তাহসিন মাথা নেড়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, সেই তো, পর কোনোদিন আপন হয় না। ছোট্ট পুতুল ভয়ে গুটিয়ে দাঁড়িয়েছিল আফিয়ার কাছে। এবার গুটি গুটি পায়ে বাবার নিকট এগিয়ে এসে তাহসিনের এক পা জড়িয়ে ধরে বলল, বড় নানি তোমাকে মেরেছে বাবা, ব্যথা পেয়েছো তুমি? তাহসিন ঝুঁকে মেয়েকে কোলে নিয়ে মাথায় চুমু এঁকে বলল। না আম্মা। অরুণিমা বেগম কাতর গলায় বললেন, যেও না তাহসিন, তুমি ছাড়া আমার কেউ নেই। তাহসিন ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে বলল, আমার সাথে চলো না মা, যাবে আমার সাথে। অরুণিমা বেগম এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে কিছুতে যেতে পারবেন না। তিনি আঁচল চেপে কেঁদে উঠলেন। তাহসিন বুঝে গেল মায়ের উত্তর। সে পিছু ফিরে ময়ূরীর এক হাত আঁকড়ে ধরতেই মাহতাব বলল, যাস না, দাদির আগের মাথায় বলে ফেলেছে এসব। তাহসিন মৃদু হেসে বলল, আমার স্ত্রী সন্তানের সম্মান সবার আগে। আজ থেকে পুরো পরিবারের দায়িত্ব তোমার। সবাইকে আগলে রেখো ভাইয়া। তাহসিন সদর দরজার দিকে এগিয়ে গেলে আফিয়া বলল, ঘাস না ময়ূরী? ময়ূরী ঠোঁট কামড়ে তাহসিনের হাত ধরে এক কাপড়ে বের হলো স্বামীর হাত ধরে। সে জানতো এমন কিছুই হবে। তাহসিন বেরিয়ে যাওয়ার পর সওদাগর বাড়ির নীরবতা ভারী হয়ে এলো। কি হবে তাদের ভবিষ্যৎ? দহনে জ্বলছিল আফিয়ার হৃদয়। বাবার মৃত্যুর খবর শুনে তাহসিন বেরিয়ে যাওয়ার পরই ছুটে গেছে নিজের ঘরে। মাহতাব ছিল শান্ত নদীর মতো। আজ সবার সামনে সব সত্য প্রকাশ হয়েও সে আফিয়ার চোখে অপরাধী। নিয়তি আজ বড্ড বেইমানি করছে তার সাথে। রাত ঘন হয়ে এসেছে। তাহসিন কাল সকালে টিকিট কেটেছে ঢাকা যাওয়ার। সে আর এখানে থাকবে না। এই মুহূর্তে তারা ফরাজি বাড়ি উপস্থিত। কেউ কোনো প্রশ্ন করেনি আজ। ওয়াহিদের সেই মাটির ঘরে আজ ময়ূরী আর তাহসিন শুয়েছে। দুজনার চোখে ঘুম নেই। পাগলামো করা মানুষটা আজ বড্ড নীরব। ময়ূরীর কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে সে। ময়ূরী মাথায় হাত বুলিয়ে দিল। তাহসিনকে এতটা ভাঙতে কখনো দেখেনি সে। খুব মায়া হলো তার। মৃদু গলায় বলল, রাতে কিছু খাননি আপনি? আমি এক মুঠো ভাত খাইয়ে দিই আপনাকে। তাহসিন বলল, আজ গলা দিয়ে খাবার নামছে না, তুমি খেয়ে নাও। রাতে কিছু খাননি আপনি? আমি এক মুঠো ভাত খাইয়ে দিই আপনাকে। তাহসিন হঠাৎ মুখ গুজল ময়ূরীর পেটে। ময়ূরী স্পষ্ট টের পাচ্ছিল তাহসিন কাছে। রমজান সওদাগরকে তো সে বাবার মতো ভালোবাসতো। দাদাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে আজীবন। কিন্তু কে জানতো আজ এসব হবে। সব চক্রের মূলে থাকবে দাদা। গ্রামের মেম্বার সহ অনেক নেতাকে আটক করা হয়েছে আজ। সব শান্ত, শুধু অশান্ত তাহসিনের মন। ময়ূরী খানিকক্ষণ থেকে খাবার নিয়ে এলো। জোর করে কয়েক মুঠো ভাত খাওয়ানোর পর আর খাওয়াতে পারল না। রাত যখন গভীর তখন তাহসিন ময়ূরীকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে বিছানায়। এক পর্যায়ে নীরবতা ভেঙে বলল, তুমি যাবে আমার সাথে? চলো না, চলে যাই এখান থেকে। পরীক্ষার সময় এসে না হয় পরীক্ষা দিও। ময়ূরী বলল, যাব, আমার ঘর তো আপনি। আপনি যেখানে যাবেন আমিও তো সেখানেই যাব। আপনি বলেছিলেন না আমাদের একটা ছোট্ট সংসার হবে? আমার সংসার সাজাবো না?
তাহসিন মাথা নাড়ালো। ভোরের আলো ফোটার আগে তাহসিনরা বাসে উঠেছে। আজ সাথে ফাহাদ আছে, মধু বেশ কিছুদিন আব্বার সাথে থাকবে এখানে। চাচি বলেছেন বক্কর ফরাজির দেখাশোনার দায়িত্ব তার। খাওয়া দাওয়া নিয়ে যেন চিন্তা কেউ করে না। ময়ূরী বাসের জানালা দিয়ে বাইরে তাকালো। তারা গ্রাম ছাড়িয়েছে বেশ খানিকক্ষণ আগে। আবার কবে এখানে আসবে জানা নেই। শেষবার আসার আগে একটাবার শাশুড়ির সাথে দেখা হলো না। আফিয়ার হাত ধরে বলা হলো না। তুমি ভালো থেকো। তাহসিন হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে। ময়ূরীর কপালে কপাল ঠেকে ফিসফিস করে বলল, মাঝে মধ্যে রক্তের সম্পর্ক কেবল একগুচ্ছ পরিচয় বহন করে, কিন্তু মানসিক শান্তি আর সম্মান যখন হারিয়ে যায় তখন বিচ্ছেদেই হয়ে ওঠে একমাত্র মুক্তির পথ। কিছু বিদায়ী মুখ যন্ত্রণাদায়ক হলেও অপরিহার্য, কারণ বিষাক্ত কোনো ছায়ার নিচে বেঁচে থাকার চেয়ে একাকী পথ চলা অনেক বেশি সম্মানের। চারপাশটা স্বর্ণের মতো চিকচিক করছে তখন। এখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। দুপুরে ঢাকায় পৌঁছে ময়ূরী বিছানায় লেপটে গিয়েছিল কিছু না খেয়ে। সবেমাত্র ঘুম থেকে উঠতেই পাশ থেকে জাপটে ধরল তাহসিন। ময়ূরী ভয়ে বুকে থুতু দিয়ে বলল, আপনি এখনো শুয়ে আছেন কেন? গোসল করেছেন? তাহসিনের ঠোঁটে দুষ্টু হাসি। সে ময়ূরীর নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, চলো একসাথে যাই। ময়ূরী ধরফড়িয়ে উঠে বসলো। তাহসিনের সাথে যাওয়া মানে মহাবিপদ। সে বিছানা থেকে নেমে কোমরে আঁচল গুজল। পাক্কা গিন্নির মতো কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, বাচ্চারা কিছু খায়নি। বাজারে যাবেন কখন? তাহসিন বলল, বেগম সাহেবা, অফিসের লোক বাজার করে দিয়ে গেছিল সকালে, আর আপনার কষ্ট করে এখন রান্না করতে হবে না। তাহলে খাবো কি আমরা? আমি করেছি ওসব। ময়ূরী স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল। ছোট্ট একটা জীবনে কত সুখ তার। লোকটার মনের অবস্থা ভালো নয়, তবুও তার কষ্ট হবে বলে নিজেই ক্লান্ত শরীর নিয়ে রান্না করছে। মায়া হলো তার। দুহাত সামনে বাড়িয়ে দিতে তাহসিন গাল ভরে হাসলো। এগিয়ে এসে জড়িয়ে ধরল ছোট্ট বউকে। ময়ূরী বলল, আমরা কি ঠিক করেছি? তাহসিনের উত্তর আসে বেশ কিছুক্ষণ পর। এসব তুচ্ছ ব্যাপার। তোমার স্বামীর এই মুহূর্তে বউ সন্তান ছাড়া আছেই বা কে? আম্মাকে নিয়ে আমার চিন্তা নেই, তিনি শতকের বাড়ি সবসময় আম্মাকে নিয়ে আমার চিন্তা নেই, তিনি শতকের বাড়ি সবসময় মাথা উঁচু করে প্রতিবাদী নারী হয়ে থেকেছেন। ময়ূরী নিচু চোখে তাকিয়ে দু হাতের মুঠোয় তাহসিনের মুখ ধরে বলে, কষ্ট হচ্ছে না আপনার? পরিবার ছাড়া থাকতে কেমন লাগে সেটা তো আমি জানি। তাহসিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। বিকেলের সেই সোনালি আলো তার তামাটে মুখে এসে পড়েছে। ময়ূরী নরম হাতের স্পর্শে তার চোখের কোণে জমে থাকা অদৃশ্য এক চিলতে জল যেন মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গেল। সে আলতো করে ময়ূরীর কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, কষ্ট হয় ময়ূরী, খুবই কষ্ট হয়। শেকড় ছেড়ে ব্যথা তো আর মিথ্যা নয়, কিন্তু শেকড়ে যদি কেবল বিষিয়ে থেকে থাকে তবে তা আঁকড়ে ধরে মরে থাকার চেয়ে তপ্ত রোদে নিজের এক চিলতে জমিতে দাঁড়িয়ে থাকা অনেক বেশি শান্তির। শতকের বাড়িতে আমার প্রাচুর্য ছিল, কিন্তু প্রশান্তি ছিল না। প্রার্থনা যখন এক চিলতে প্রাপ্তি খুঁজে মরে, পৃথিবী তখন শূন্য থালা বাড়িয়ে দিয়ে বলে ধৈর্য ধরাই শ্রেয়। তাহসিন ময়ূরীর কোমরে দু হাত বেষ্টন করে তাকে আরো একটু নিবিড়ভাবে কাছে টেনে নিল। তারপর তার চোখের দিকে তাকে এক অমোঘ সত্যের মতো করে বলল, শোনো গিন্নি, পরিবার মানে কেবল একই সাথে নিচে থাকা কিছু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে হলে এমন এক নিরাপদ আশ্রয় যেখানে পৌঁছলে সারাদিন সব ক্ষত আর ক্লান্তি মুহূর্তে মিলিয়ে যায়। এক গুচ্ছ মাখা রাজপ্রাসাদের চেয়ে এক মুঠো ভালোবাসা মাখা এই ছোট্ট ঘরটা আমার কাছে অনেক দামি, কারণ আমার সেই আশ্রয়ের নাম হলো তুমি আর আমাদের একটা ছোট্ট পৃথিবী। ময়ূরী আর কিছু বলতে পারল না। ময়ূরীর বুকে মাথা রাখলো তাহসিন। বাইরে চড়ুই পাখিরা তখনও কিচিরমিচির করছে। ময়ূরীর মনে হলো এই মানুষটা হয়তো অনেক বড় এক পরিচয় বিসর্জন দিয়ে এসেছে, কিন্তু বিনিময়ে সে খুঁজে পেয়েছে এক প্রকৃত ঠিকানা। তাহসিন গেছে ফ্রেশ হতে। ময়ূরী ফাহাদের হাতে পায়ে তেল দিয়ে চিপচিপে বানিয়ে ফেলেছে প্রায়। পুতুল পাশেই বসে আছে, ফ্যাল করে কাণ্ড দেখছে মামা আর মায়ের। তাহসিন তখন ভেজা চুলে বের হলো ঘর থেকে। ড্রয়িং রুমে এমন কাণ্ড দেখে নাক সিটকে এলো। তার শালাকে বাঁচাতেই যেন তার আগমন। চটজলদি এগিয়ে এসে বসলো বউয়ের পাশে। ময়ূরীর ঠোঁট কামড়ে কাজে মগ্ন ছিল। তাহসিন এসে একদমে বলল, বেগম সাহেবা তাড়াতাড়ি মাথা মুছে দাও, আদনানরা আসবে খানিক পরে। ময়ূরী ফায়াতকে ছাড়তেই ভাগ্নির সাথে দৌড়ে পালালো সেখান থেকে। তাহসিন ঠোঁট টিপে হাসলো। ময়ূরী শাড়ির আঁচল টেনে তাহসিনের মাথায় রেখে বলল, অনেক তো হলো, এবার ভাইয়ের বিয়ে করা উচিত নয় কি? হিমি আপুর সাথে আপনি একবার কথা বলে দেখুন। তাহসিন যেন সবসময় বউয়ের সাথে লেপ্টে থাকতে বড্ড পছন্দ করে। একটা বার শুধু সুযোগ পেলেই হয়। ময়ূরী তাহসিনের আক্রমণে হতবুদ্ধি হয়ে দাঁত চেপে বলল, বেহায়া পুরুষ, বাসায় বাচ্চারা আছে। তাহসিন ওসবে মন দিলে তো বউ থাকলে দিন দুনিয়ায় ভুলে বসে বান্দা। তাহসিন বউয়ের কথায় মোটেও থামলো না, বরং আরো কাছে টেনে নিয়ে গলা নামিয়ে বলল, বাচ্চারা থাকলে বা কি,
পুতুল তো জানেই তার আব্বু আমাকে একটু বেশি ভালোবাসে। ময়ূরী লজ্জায় লাল হয়ে এলো, আঁচল টেনে নিজেকে ছাড়াতে ছাড়াতে ফিসফিস করে বলল, একদম নির্লজ্জ। এ বাড়িতে এসে আপনার সাহস বেড়ে গেছে। তাহসিন হেসে তার কপালে আলতো একটা চুমু এঁকে দিল। সন্ধ্যার আগ দিয়ে আদনান এলো হাত ভর্তি বাচ্চাদের খাবার নিয়ে। পুতুল চাচ্চু বলে দৌড়ে গিয়ে কোলে উঠে এলো। আদনান শব্দ করে হেসে উঠল, বলল, পুতুলোর গলা জড়িয়ে ধরে গালে ছোট্ট করে চুমু খেলো, হাত নাড়িয়ে বলল। ছোট্ট ফাহাদ তখন দুই হাত পেছনে দিয়ে ভোলা ভালা বাচ্চার মতো চুপটি করে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আদনান ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট টিপে বলল, শালা বাবু, কোলে আসবে নাকি? ফাহাদ আশ্চর্য হলো যেন, এইটুকু বাচ্চা চোখ বড় বড় করে বলল, আমি তোমার ছালা কেমনি হই? আদনান পুতুলকে নামিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো ওর সামনে, তারপর বলল, তোমার বড় আপু হলো আমার বড় ভাইয়ের বউ, সেই হিসাবে তুমি তো আমার শালক হও। শালক মানে চেনো? শালক মানে হলো শালা বাবু। ফাহাদ চোখ কপালে তুলে বেশ কিছুক্ষণ ভাবলো। ছোট মানুষ, এত প্যাঁচ তার মাথায় ঢুকছে না। সে আদনানের শার্টের বোতাম টেনে ধরে গম্ভীর মুখে বলল, না, আমি তো পুতুলের মামা, আমার তো অনেক ক্ষমতা, আমি কেন ছালা হমু? আমি বলু মামা। আদনান হাসতে হাসতে ওর কাঁধে হাত রেখে টেনে নিজের কাছে আনলো, তারপর ফিসফিস করে বলল, তোমার ক্ষমতা আছে ঠিকই, তবে তুমি হলে পকেট সাইজ মামা। এখন বলো, এই যে এত খাবার আনলাম, চিপস, লজেন্স, এগুলো কি শ্যালক হিসাবে খাবে নাকি মামা হিসাবে? শ্যালক হলে সব তোমার, আর মামা হলে অর্ধেক পুতুলকে দিতে হবে। ফাহাদ এবার বেশ বিপদে পড়ে গেল। খাবারের ব্যাগের দিকে তাকিয়ে একবার ঢোক গিলল, তারপর খুব বুদ্ধিমানের মতো মুখ করে বলল, এখন পকেট সাইজের ছালা হইয়া খাই, খাইয়া নিয়া বলো হমু, তারপর আমি তোমালে গিখা নিমু। আদনান হো হো করে হেসে উঠল। ফাহাদের এমন বাস্তবিক আর লোভী উত্তর শুনে ময়ূরী আর হাসি চেপে রাখতে পারল না। আদনান ফাহাদকে কোলে তুলে নিয়ে বলল, ঠিক আছে বাঘের বাচ্চা, বড় হয়ে কি করবে সেটা তখন দেখা যাবে, এখন আগে চিপসটা সাবার করো। ময়ূরী মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে আসুন ভাইয়া, খাবার দিচ্ছি আমি। আদনান বলল, অফিসে খেয়েছিলাম ভাবি, রাতে একসাথে সবাই মিলে খাবো। তাহলে আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম নিন। আদনান মাথা নাড়িয়ে নিজের ঘরে ঢুকলো। মনটা বড্ড খারাপ। অফিসে হিমির সাথে এক চোর ঝগড়া হয়েছে তার। তাকে পাত্রপক্ষ দেখতে আসবে আজ। একই বাড়িতে থেকেও কিছু করতে পারছে না বেচারা। দোতলা সে একলা বারান্দাটা এখন আফিয়ার একমাত্র আশ্রয়। এখান থেকে বাইরের আকাশ দেখা যায়, কিন্তু নিজের জীবনের অন্ধকার দেখা যায় না। মা বাবাহীন এই মেয়েটির জীবনে মাহাতাব ছিল বটবৃক্ষের মতো। 16 বছর বয়সে যখন এই বাড়িতে পা রেখেছিল, মাহাতাবের চোখে সেই মুগ্ধতা আফিয়াকে পূর্ণতা দিয়েছিল। মাহাতাব তাকে অনেক ভালোবাসে, কথা আফিয়া জানে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যখন শান্তাকে ঘরে আনলো, তখন 23 বছর বয়সী আফিয়ার পৃথিবীটা চুরমার হয়ে গেল। তবে সবই যে একটা ষড়যন্ত্র ছিল। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। কালকে ময়ূরীরা বাড়ি ছেড়ে যাওয়ার পর বাড়ির কেউই স্বাভাবিক হতে পারেনি। আফিয়া এটাও জানতে পেরেছে মাহাতাব আর শান্তার বিবাহ ভেঙেছে কিছুদিন আগে। রাগের মাথায় মাহাতাব 3 তালাক দিয়েছিল শান্তাকে। আলোচনা হচ্ছে ডিভোর্স পেপার নিয়ে। এত কিছুর মাঝেও তার কোনো অনুভূতি কাজ করছে না আজ। হঠাৎ পেছন থেকে শান্তার কণ্ঠস্বর শুনে পিছু ফিরল আফিয়া। শান্তাকে পর্যবেক্ষণ করলো আফিয়া। শান্তার উস্কো খুস্কো চুলার আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো তাকে একটুও বিচলিত করলো না। সে খুব ধীরস্থিরভাবে মাথায় ঘোমটা টেনে নিয়ে বলল, সংসার কি আর অন্য কেউ খেতে পারে ছোট বউ? মানুষ নিজের সংসার নিজেই তিলে তিলে পোড়ায়। কারো উপর দায় চাপিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু মুক্তি পাওয়া যায় না। শান্তা দাঁত কিরমির করে এগিয়ে এলো। আফিয়া একটা ম্লান হাসি হাসলো। বারান্দার রেলিংয়ে হাত রেখে বাইরের ধূসর আকাশের দিকে তাকিয়ে সে অত্যন্ত ভারী গলায় বলল, ভালোবাসা তো কাঁচের মতো ছোট বউ, একবার ভেঙে গেলে শত জোড়া দিলেও ফাটলটা রয়েই যায়। যে হৃদয়ে একদিন আমার নাম লেখা ছিল, সেখানে তুমি জবরদস্তি করে বসতে চেয়েছিলে। মনে রেখো, শরীরের অধিকার জবরদস্তি করে পাওয়া যায়, কিন্তু মনের সিংহাসনটা কেবল ভাগ্যে থাকতে হয়। শান্তা চিৎকার করে উঠল। আফিয়া এবার শান্তার চোখের দিকে সরাসরি তাকালো। তার সেই শান্ত চাহনিতে এমন এক তেজ ছিল যে শান্তা কিছুটা থমকে গেল। আফিয়া বলল, মানুষ যখন হেরে যায় তখন সে অন্যের পরিচয় নিয়ে আঘাত করে। তুমি তো সব পেয়েছিলে, ঘর, বর, প্রতিপত্তি। তাও কেন মাহাতাবকে ধরে রাখতে পারলে না? কারণ তুমি ঘর গড়তে চেয়েছিলে প্রতিহিংসা দিয়ে, ভালোবাসা দিয়ে নয়। যে ঘর মিথ্যের ওপর দাঁড়ায়, ঝড়ের ঝাপটায় তার অস্তিত্ব সবার আগেই বিলীন হয়। শান্তা রাগে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছিল, যাওয়ার আগে বলে গেল। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সুখ তো আমি অনেক আগেই বিসর্জন দিয়েছি।
রাতে আফিয়া গুটি গুটি পায়ে অরুণিমা বেগমের ঘরে এলো। ভদ্রমহিলা চুপটি করে বসেছিলেন। আফিয়াকে দেখে সোজা হয়ে বসলেন। আফিয়া এগিয়ে গিয়ে পাশে বসলো। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, মেজো আম্মা, ভাই কি কল করেছিল? অরুণিমা বেগম বললেন, হ্যাঁ, কথা হয়েছে একটু আগেই। ময়ূরীর সাথে হয়েছে? হ্যাঁ। আমায় একটাবার ময়ূরী ফোন করেনি, একদিনেই ভুলে বসেছে আমাকে। অরুণিমা বেগম আফিয়ার মাথায় হাত রেখে বললেন, ওদের মনের অবস্থা তো ভালো না মা, কটা দিন যাক, সব স্বাভাবিক হোক, তারপর না হয় মন খুলে কথা বলবে। আফিয়া মাথা নাড়ল। আপনাকে কিছু এনে দেবো মেজো আম্মা? খাবেন কিছু? না, তুমি ঘরে যাও, মাহতাব সে কখন থেকে ডাকছে তোমায়, শুনতে পাওনি? আফিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরের দিকে যেতে চাইলেও চোখ আটকে এলো মাহতাবের ঘরে। সে নিজের ঘরেই গেল। পুরো বাড়িটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। চুপটি করে বসলো বিছানায়, হাঁটু জড়িয়ে ধরে উপরে স্থির হয়ে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার কি ফ্যানের সাথে এখন ঝুলে যাওয়া উচিত, নাকি বিষ খেয়ে ঘরের এক কোণে পড়ে থাকা উচিত, কিংবা বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করা উচিত? জীবন নিয়ে কত স্বপ্নই না ছিল তার। স্বামী, সংসার, সন্তান, কিছুই আজ নেই। মাহতাব তাকে একটাবার সত্যি কথাটা বলেনি। দিনের পর দিন তাকে কষ্ট দিয়ে এসেছে। মাহতাব নিজের ঘরে পায়চারি করছিল, আফিয়া তার ঘরে আসেনি। তার মানে নিজের ঘরে ঘাপটি মেরে আছে। সব ভুলে সে পা বাড়ালো বাইরে। আজ বুক কাঁপছে বড্ড। আফিয়ার মুখোমুখি হয়ে সে বলবেটা কি, ক্ষমাই বা চাইবে কি করে? সে আফিয়ার ঘরের সামনে এসে লম্বা করে শ্বাস টেনে ভিড়িয়ে রাখা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আফিয়া কপাল কুঁচকে তাকালো। মাহতাব দরজা আটকে এগিয়ে এসে আজ নিজ ইচ্ছায় দূরত্ব রেখে বিছানায় উঠে বসলো আরাম করে। আফিয়া চুপ করে রইল। মাহতাবের মনটা উসকুস করছে যন্ত্রণায়, কথা গুলিয়ে যাচ্ছে বারবার। শেষে নীরবতা ভেঙে বলল, ভালো আছো আফি? আফিয়া মুচকি হেসে নিভুসরে বলল, আজ বোধহয় অনেকদিন পরে এই প্রশ্নটা করলেন। এমপি সাহেব বউকে ভোলেনি তাহলে? অপরাধীর ন্যায় মাথা নোয়ালো মাহতাব। আর একটু এগিয়ে এসে বলল, ক্ষমা করে দাও না আফি, আমার যে কিচ্ছুটি করার ছিল না। আফিয়া ছলছল চোখে বলল, মাহতাব, আপনি আমায় একটাবার সব সত্য করে বলতে পারলেন না? কেন সত্যি ঢাকতে আপনি অন্য এক নারীকে কবুল করেছিলেন? মাহতাব দিশেহারা হয়ে আফিয়ার পা জড়িয়ে ধরল। আফিয়া হতভম্ব হয়ে সরে যেতে গিয়েও পারল না। কি হচ্ছে মাহতাব? পা ছাড়ুন আমার। তুমি আমার কথা কেন শুনতে চাইছো না? যা শোনার সবই তো শুনেছি, আর কিছু বাকি আছে? আছে, খুব বাকি আছে। এই মাহতাব সওদাগর তার স্ত্রী আফিয়াকে ছাড়া আর কখনো অন্য নারীকে ভালোবাসেনি, তাকে ছাড়া অন্য নারীকে কখনো স্পর্শ করেনি। আমি পাপ করেছি আফি, এটা সত্য, তবে আমার ভালোবাসায় কোনো কমতি কখনো ছিল না। ভালোবাসা আসলে কোনো শব্দের পিঠে শব্দ বসিয়ে সাজানো সংজ্ঞা নয়। ভালোবাসা হলো বুকের বাপাশে জমে থাকা এক অখণ্ড নীরবতা। এটি সেই অবাধ্য চিনচিনে ব্যথা যা নিঃশ্বাসের সাথে মিশে গিয়ে প্রতিটা রক্তবিন্দুতে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন দেখবেন আপনার নিজের জগৎটা হঠাৎ করে ছোট হয়ে এসেছে, আর সেই মানুষটার অস্তিত্ব হয়ে উঠেছে আপনার পুরো মহাকাশ। ভালোবাসা মানে হলো কারো রুক্ষ মেজাজ, গম্ভীর চাহনি আর একরাশ অবহেলার ভেতরেও এক চিলতে মায়া খুঁজে পাওয়া। এটি হলো সেই মায়াজাল যেখানে আপনি স্বেচ্ছায় ধরা দেন, যেখানে হেরে যাওয়ার মাঝে লুকিয়ে থাকে এক স্বর্গীয় তৃপ্তি। আপনার নিজের হাজারটা দুঃখ থাকলেও প্রিয় মানুষটার চোখের কোণে এক ফোঁটা জল দেখলে যখন মনে হয় আপনার পৃথিবীটা ওলটপালট হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনি ভালোবাসার অতল সমুদ্রে ডুব দিয়েছেন। ভালোবাসা এক বিচিত্র দাসত্ব, যেখানে আপনি মুক্ত হয়েও পরাধীন। যখন আপনি জানবেন সেই মানুষটা আপনার কদর করছে না, হয়তো সে তার নিজের গাম্ভীর্যের আড়ালে আপনাকে আড়াল করে রাখছে, তবুও আপনার অবাধ্য মন কেবল তার ফেরার পথে তাকিয়ে থাকবে। নারীর মন বড্ড বেঈমান, অন্তত একথা আফিয়ার পক্ষে এটাই হয়েছে। মেয়েটা এই কটা মাস কতই না যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করার পরও যখন রাতে ক্লান্ত হয়ে তার সঙ্গ চাইতে আসতো, তখন মনে হতো শরীরটা টেনে ছিঁড়ে ফেলতে। তখন মনে হয়েছিল হয়তো শরীরই সব। আসলে কি তাই? শরীর সব হলে সর্বপ্রথম মাহতাব শান্তার কাছে যেত। সে তো ওই নারীকে কখনো ছুঁয়েও দেখেনি, এক ভালোবাসার নজরে কখনো তাকায়নি। হয়তো কালই শান্তাকে তার ছোট খালার কাছে দিয়ে আসা হবে। আফিয়ার বড্ড খারাপ লাগলো মেয়েটার জন্যে। সেও তো এই বাড়ির বউ ছিল, কিন্তু সুখ যে তার কপালেও সইল না। মধ্যরাত ঘনিয়ে ভোর হবে হবে ভাব। আফিয়া চাইলেও স্বামীর প্রতি জেদ ধরে রাখতে পারেনি। কেমন হাত পা জড়িয়ে ধরে ক্ষমা চাইছিল, কাঁদছিল ভয়ে, কেমন কথা গুলিয়ে যাচ্ছিল। তাহসিন তো যাওয়ার আগে সব প্রমাণ দিয়ে গেল। কি নিয়ে এবার জেদ করবে সে?
আজ বহুদিন পর আফিয়া নিজে থেকে কাছে এসেছিল মাহাতাবের। হালকা রঙের বিছানায় দুটো শরীর লেপ্টে আছে তখন। জানালার পাশে ভোরে সেই অস্পষ্ট ধূসর আলো তখন ঘরের ভেতরের ঘনীভূত অন্ধকারকে আলতো করে সরিয়ে দিচ্ছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, কেবল মাহাতাবের অনিয়মিত নিঃশ্বাসের শব্দ আফিয়ার কানের কাছে আছড়ে পড়ছে। আজ কত মাস পর এই পরিচিত উষ্ণতা সে ফিরে পেল, অথচ এই উষ্ণতা একসময় তার কাছে আগুনের মতো অসহ্য মনে হতো। আফিয়া অনুভব করলো মাহাতাবের বলিষ্ঠ হাত দুটো তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঘুমের ঘোরেও মাহাতাব যেন তাকে ছাড়তে চাইছে না, ঠিক যেন হারিয়ে ফেলার ভয়ে ভীত কোনো এক অবুধ শিশু। আফিয়ার খুব ইচ্ছে হলো মাহাতাবের কপালে জমে থাকা সেই অবিন্যস্ত চুলে হাত বুলাতে। সে আলতো করে নিজের হাতটা তুলল। মাহাতাবের তামাটে শরীরের উপর ভোরের আলো পড়ে এক আশ্চর্য আভিজাত্য ফুটিয়ে তুলেছে। আফিয়া মনে মনে হাসলো। এইটাই কি তবে সেই নারীর মন, যে মাহাতাবকে সে ঘৃণা করতে চেয়েছিল, যার প্রতি ঘৃণায় তার শরীর রিরি করত? আজ সেই মাহাতাবের বুকে মাথা রেখে সে এক আশ্চর্য প্রশান্তি খুঁজে পাচ্ছে। শরীরের অধিকারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই মনের টান। মাহাতাবের সেই কান্না ভেজা চোখ আর ভাঙা গলার আকুতি আফিয়ার ভেতরের সব পাথর গলিয়ে জল করে দিয়েছে। হঠাৎ মাহাতাব একটু নড়ে উঠল, ঘুমের ঘোরে ফিসফিস করে ডাকলো, আফিয়া চলে যাবে না তো? আফিয়া কোনো উত্তর দিল না। সে মাহাতাবের বুকের বাঁ পাশে নিজের কান পাতল। সেখানে হৃৎপিণ্ডের ধকধক শব্দটা তাকে এক নিদারুণ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এই মানুষটার প্রতিটা স্পন্দন কেবল তাকেই ডাকছে। শান্তার কথা ভেবে তার বুকটা আবার একটু হাহাকার করে উঠল। আহারে মেয়েটা! মাহাতাবের পাশে থেকেও সে কোনোদিনও মাহাতাবের হতে পারেনি। ভালোবাসা আসলে এক আশ্চর্য বেইনসাফি। কেউ সব পেয়েও তৃপ্ত নয়, আর কেউ এক ফোঁটা মায়ার জন্য সারা জীবন মরুভূমি তৃষ্ণা নিয়ে বাঁচে। আফিয়া নিজের মুখটা মাহাতাবের ঘাড়ে আরও একটু ডুবিয়ে দিল। ভোরের স্নিগ্ধ আলোয় মাহাতাবের গায়ে সে পরিচিত ঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। কাল থেকে জীবনটা অন্যরকম হবে। শান্তা চলে যাবে প্রমাণে সত্যতা সামনে আসবে। সমাজ কথা বলবে, কিন্তু অন্দরমহলের চার দেয়ালের ভিতরে তারা আবার সেই পুরনো আফিয়া আর মাহাতাব হয়ে উঠবে। আফিয়া আলতস্বরে মাহাতাবের কানের কাছে ফিসফিস করে বলল, কোথাও যাব না। আপনার অবহেলা সয়েছি, এখন আপনার এই গভীর আসক্তিটুকুও সয়ে নেব। মাহাতাব শক্ত হাতের বাঁধন যেন আরেকটু দৃঢ় হলো। বিছানার সেই হালকা রঙের চাদরে দুটো শরীর লীন হয়ে গেল ভোরের আসন্ন আলোর অপেক্ষায়। বিরহর অপমানে দীর্ঘ রাতের পর আজ যেন এক নতুন ভোরের সূচনা হলো তাদের জীবনে, যেখানে জেদ নয় ভালোবাসায় শেষ কথা বলছে। আশ্বিনের শেষ বেলা, ঢাকার আকাশে সাদা মেঘের ভেলাগুলো নীলিমার গায়ে আলসেমি করে ভাসছে। শহরের যান্ত্রিক ধুলোবালি ভেদ করে তাহসিনের এই ফ্ল্যাটটিতে যখন বিকেলে নরম রোদ এসে পড়ল, তখন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল চারিপাশ। তাহসিনের এই ফ্ল্যাটটিতে এখনও হালকা রঙের গন্ধ লেগে আছে। ড্রয়িং রুমের কোণে কয়েকটা কার্টন এখনও খোলা হয়নি। ময়ূরী পরনে একটা সাধারণ সুতির শাড়ি জড়িয়ে জানালার পর্দাগুলো ঠিক করছিল। বয়স মাত্র 16, কিন্তু এই অল্প বয়সে তার কাঁধে চেপেছে এক বিশাল সংসারের দায়িত্ব। ময়ূরীর ডাগর চোখে এখনও কৈশোরের চপলতা লেগে আছে, কিন্তু আঁচলের চাবির গোছা আর কপালের ছোট্ট টিপ তাকে এক পূর্ণাঙ্গ গৃহিণীর রূপ নিয়ে দিয়েছে। ফ্ল্যাটের অন্য পাশে হাসির শব্দ শোনা যাচ্ছে। ফাহাদ মেঝেতে বসে পুতুলের সাথে খেলায় মত্ত। তাহসিন অফিস থেকে ফিরল একগুচ্ছ কদম আর কিছু মিষ্টি নিয়ে। অক্টোবর মাসের এই সময়ে কদম মেলা ভার, তবু সে কোথা থেকে যেন জোগাড় করেছে। দরজা খুলতেই সে থমকে দাঁড়ালো। একদিকে তার আদরের ছোট শালা আর মেয়েটির খুনসুটি, আর অন্যদিকে জানালার ধারে দাঁড়িয়ে থাকা তার মায়াবী রূপসী স্ত্রী। তাহসিনের মনে হলো ইটের দেয়ালের ফ্ল্যাটটি আজ আসলে একটি ঘর হয়ে উঠেছে। তাহসিন ধীর পায়ে ময়ূরীর পেছনে গিয়ে দাঁড়ালো। ময়ূরী চমকে ফিরে তাকাতেই তাহসিন হাসি মুখে ফুলের তোড়াটা এগিয়ে দিল। ময়ূরী লজ্জায় মাথা নিচু করল। আদনান তখনও ফেরেনি বাসায়। ময়ূরী ঘরে ঢুকলে তাহসিন পিছু যায়। ময়ূরী ফুলের তোড়াটা বিছানার এক কোনায় রেখে বলে, আপনার ভাই তো খাওয়া দাওয়া ছেড়ে দেবদাস হয়ে ঘুরছে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছু করে নেই, হিমিকে আজ বাসে ডেকেছি, দেখি একটাবার কথা বলে। ময়ূরী মাথা নেড়ে সায় দিল। রাতের জন্য ছুটল রান্নাঘরে। রান্না তেমন জানে না বলে তাহসিন ফ্রেশ হয়ে এসে দুজনে মিলে যা পারল তাই করলো। ড্রয়িং রুম থেকে তখন বাচ্চাদের খিলখিলিয়ে হাসির শব্দ শোনা যাচ্ছে। তাহসিন হাসলো মনে মনে। রান্নার ফাঁকে ময়ূরীর কানে লতি ছুঁয়ে বলল, বেগম সাহেবা, আমার বাবা ডাক শুনবেন কবে? এমন সময় তাহসিনের এহেন কথায় মিয়ে এলো। মেয়েটা চোখ পাকিয়ে বলল, বড্ড বেহায়া হয়ে যাচ্ছেন অফিসার। তাহসিন ঠোঁট টিপে হাসলো। রাতে বাসায় হিমি এলো। আদনান চুপচাপ খাবার খাচ্ছিল। সবার খাওয়া শেষে তাহসিন হিমির সাথে বসলো ড্রয়িং রুমে। মেয়েটার মুখ ভার, লম্বা শ্বাস টানলো। তাহসিন বলল, দেখো, জোর দিয়ে কিছু বলতে কিংবা করতে পারবো না, কিন্তু তুই তো জানিস আদনান তোকে কতটা ভালোবাসে। হিমি বলল, এই ভালোবাসা আমি কবুল করি কিভাবে? তুই নিজে একটাবার ভেবে বল, ওটার আমার বয়স দেখেছিস? বয়স দিয়ে ভালোবাসা হয় না।
মুখে বললেই এটা হয় না তাহসিন। আমার পরিবার আছে, ওর পরিবার আছে, আর লোকেই বা কি বলবে? নিজের চেয়ে ছোট একটা ছেলেকে আমি বিয়ে করেছি, ছেলে পাইনি বলে ওকে ফাঁসিয়েছি। আশ্চর্য, লোকে তো ওদের দুবেলা খাবার দিয়ে যাবে, আর ফ্যামিলিকে বুঝিয়ে বললেই বুঝবে। আমি আদরানের মা বাবার সাথে কথা বলবো। আর আমার? তাহসিন শান্ত হলো, বলল, শুধু বল তুই কি চাস, আদরানের সাথে সংসার করতে পারবি? হিমি উত্তর দিল না। আদনান ওর ঘরের সামনে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হিমির নীরবতা দেখে যেন উত্তর খুঁজে নিল নিজেই। হনহন করে এগিয়ে সে হঠাৎ হিমির হাতটা খপ করে ধরে ফেলল। ভরকে গেল সবাই। হিমি আশ্চর্য হয়ে বলল, হাত ধরেছিস কেন? আদনান উত্তর না দিয়ে তাহসিনকে বলল, কাজে অফিসে চল, ওর এই বালের ঢং আর সহ্য হচ্ছে না আমার। তাহসিন কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তুই পাগল? ফ্যামিলিকে না জানি বিয়ে করবি? তুই যাবি কিনা? হিমি চিৎকার করার জন্য মুখটা খোলার আগেই আদনান হঠাৎ কোলে তুলে নিল হিমি শুকিয়ে যাওয়া পাতলা শরীরটা। আটকে উঠল মেয়েটা। ময়ূরী হতভম্ব হয়ে তাহসিনের শার্ট ঝাঁকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।